উৎসবের মরশুম শেষ হয়েছে, হয়তো আরও কয়েকদিন হয়তো অন্যান্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। কোভিড বিধি মেনে আমরা উৎসবে যোগদান করেছিলাম, কিন্তু আতঙ্ক তো খানিকটা আমাদের থেকে যাচ্ছেই। কারণ আমরা রোজই দেখতে পাচ্ছি কোভিড সংখ্যা তথ্য অনুসারে কোভিড কখনো বাড়ছে কখনো কমছে। তো সতর্কবার্তা ও ডাক্তারি বিধিনিষেধ নিয়ে কিছু আলোচনা করার জন্য এবং এই সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত, আবার মাঝপথে অনেকের ডবল ভ্যাকসিন হয়ে গেছে, অনেকের সিঙ্গেল ডোজ হয়ে গেছে, এই জায়গায় দাঁড়িয়েও একটা সিজন চেঞ্জের সময় অনেকে জ্বর সর্দি হচ্ছে। এই যে একটা আমরা ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকে জ্বর সর্দি কাশিতে ভুগে চলেছি, হয়তো এখানে মানুষের মধ্যে একটা আতঙ্ক দেখা দিচ্ছে যে আবার আমার কোভিড হলো কি না। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য আজ আমি ডক্টর পীযূষ রঞ্জন নায়কের সাথে দুর্গাপুর সিটি সেন্টারে উপস্থিত হয়েছি। ডাক্তারবাবু, আপনাকে আমাদের এই সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। নমস্কার। প্রথমে একটু পরিচয় করিয়ে দিই। ডক্টর পীযূষ কান্তি নায়ক আমাদের দুর্গাপুর সিটি সেন্টারের যে সুপার স্পেশালিটি হসপিটাল হেলথ ওয়ার্ল্ড, ওনার মেডিসিন ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। শুধু হেড অফ দ্য ডিপার্টমেন্ট নন, উনি একজন বিখ্যাত ডায়াবেটোলজিস্ট। তো ডাক্তারবাবুর কাছে প্রথম যে প্রশ্নটা আমি নিয়ে যেতে চাইছি সবার পক্ষ থেকে ডাক্তারবাবু, সেটা হলো এই কোভিড ভ্যাকসিনটা হয়ে গেছে, অনেকে যেমন আমার ডবল ডোজ হয়ে গেছে, অনেকে ডাবল ডোজ সিঙ্গেল ডোজ হয়ে গেছে, আবার শুনছি না একটা নতুন ভেরিয়েন্ট কোভিডের একটা শুরু হয়েছে, কারণ ভাইরাস মানেই তার মিউটেট হয়। এতে যে নতুন ভেরিয়েন্ট হলো আর আমরা যে ভ্যাকসিনেশন নিলাম, এই নতুন ভেরিয়েন্টের ক্ষেত্রে আমাদের কোনো কি প্রভাব থাকবে বা ভ্যাকসিনেশনে কোনো প্রভাব থাকবে? প্রথমে নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুকে। এবারে যেটা জানানোর জন্য একটা জিনিস, যেটা যে আমাদের ভ্যাকসিন অলরেডি হয়ে গেছে, যেটা আপনি বলছেন যে দুটো ভ্যাকসিন অলরেডি আমরা কমপ্লিট করে নিয়েছি। অনেকজন আছে যারা এখনো একটা ভ্যাকসিন নিয়েছেন, কোনো কারণবশত সেকেন্ড ভ্যাকসিন এখনো নেয়নি। ভেরিয়েশন যেটা বলছেন যে কোনো ভাইরাসে একটা ভেরিয়েশন হয়, একটা শিফট হয় আর একটা ড্রিফট হয়। যে মিউটেশনে দু টাইপের থাকে, একটা শিফট একটা ড্রিফট। তো যেটা শিফট, যেটা কিছুদিনের মধ্যে যেটা জিনিসটা হয় ওটা শিফট, যদি কিছু বছরের মধ্যে ওটা চেঞ্জেস হচ্ছে তাহলে ওটা ড্রিফট বলা হয়। ড্রিফট মানে সম্পূর্ণ একটা ভাইরাস আলাদা ভাইরাসে কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে ওখানে পুরো জেনেটিক পুরো ভেরিয়েশন হয়ে যাচ্ছে। আর শিফট যেটা মানে কিছুটা অংশ থাকছে আর কিছুটা মিউটেশন হচ্ছে। তো ওই ক্ষেত্রে যেটা ভ্যাকসিন, আমাদের যে ভ্যাকসিন তৈরি হচ্ছে ওটা মানে ভাইরাসে একটা আরএনএ কম্পোনেন্টকে নিয়ে ভ্যাকসিনটা তৈরি হয়েছে। এবারে কি হবে যে ভ্যাকসিনটা সাপোজ ভাইরাস যদিও কিছুটা মিউটেশন করছে, আরএনএ কম্পোনেন্টটা পুরোটা মিউটেশন হচ্ছে না, কিছুটা পার্ট থেকেই যাচ্ছে। তো ভ্যাকসিন যদিও ভাইরাস মিউটেশন হচ্ছে তাতেও ভ্যাকসিনটা কাজ করবে। এটা নয় যে ভ্যাকসিন না হয়েছে যে একদমই কাজ করবে না, ডেফিনেটলি কাজ করবে। কিন্তু যদি ভাইরাসটা কমপ্লিট মিউটেশন হয়ে যাচ্ছে তাহলে ওই ক্ষেত্রে ভ্যাকসিন হয়তো কাজ নাও করতে পারে। তো যদি পেশেন্ট অনেক টাইম আমরা যেটা নতুন যে ভ্যারিয়েন্টটা যেটা শুনছি ওটা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। ডেল্টা ভ্যারিয়েন্ট অলরেডি চলে এসেছে, অনেক পেশেন্ট ডায়াগনোসও হয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টে। ডেল্টা ভ্যারিয়েন্ট হচ্ছে যে করোনা ভাইরাসের একটা মিউটেটেড পার্ট। তা নয় যে করোনা ভাইরাসে যা মেডিসিন আমরা দিচ্ছিলাম এই মেডিসিন এই ভাইরাসে কাজ করবে না, ডেফিনেটলি কাজ করবে, কিন্তু কিছুটা মাত্রাতে কম কাজ করবে, কিংবা যে সিমটম গুলো পুরোনো ভাইরাসে যে সিমটমস গুলো ছিল ওই সিমটম গুলো হয়তো এই ভাইরাসে কম থাকবে কিংবা কিছুটা বেশি থাকবে। তো দুটো নতুন ওয়ার্ড শিখলাম, একটা শিফট আর ড্রিফট। ড্রিফট হলে আমাদের ভয় থাকতে পারে, কারণ ভাইরাসটা পুরোপুরি পরিবর্তিত হয়ে চেঞ্জ হয়ে যেতে পারে। আর শিফটের ক্ষেত্রে খানিকটা তার আরএনএ পোর্শনটা হয়তো চেঞ্জ না হতে পারে, কিন্তু ভ্যাকসিন যে আমরা নিয়েছি তাতে আমরা খানিকটা হলেও সুরক্ষিত থেকে যাব। একদম। আচ্ছা, তো একটা ভাইরাস সে আপনার নতুন ভ্যারিয়েন্টে পরিবর্তিত হচ্ছে কেন? দেখুন, এটা হচ্ছে এত দ্রুত হচ্ছে। ডেফিনেটলি এটা আমাদের অলরেডি ইভলিউশন থেকে আমরা জানি যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। রাইট। মানে আমাদের যখন সাপোজ আমাদের বাড়িতে আমি একা আছি, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, আমার কাছে কোনো বাড়ি নেই, ঘর নেই, তখন আমরা চেষ্টা করব যে গাছ টাছ কেটে কিছু একটা মানে একটা আশ্রয় নিয়ে আমি থাকবো। আমার কাপড় নেই, আমি জঙ্গলে পাতাগুলো নিয়ে ওগুলো আমি একটা কাপড় করে তৈরি করবো। সিমিলার জিনিস যে ভাইরাস যখন দেখছে যে ওর এগেইনস্টে কিছুটা ভ্যাকসিন এসছে, ওর এগেইনস্টে কিছুটা মেডিসিন তৈরি হচ্ছে, মানে যেটা সিম্পল জিনিস, যেটা ও বাঁচতে চায়। আচ্ছা, মানে একটা এনভায়রনমেন্ট মধ্যে ও বাঁচতে চায়। তো ভাইরাসটা কি করছে যে আমি কি করে বাঁচবো তার জন্য নিজস্ব কিছুটা মিউটেশন করছে, জেনেটিক মিউটেশন যেটা আমরা বলি। আর ওইটার জন্য আমরা ভেরিয়েশনটা পাচ্ছি, যে নতুন একটা ভেরিয়েশন স্ট্রেন আমরা পাচ্ছি। তো সিম্পল জিনিস যে ভাইরাসটা নিজেকে বাঁচানোর জন্য নিজেকে একটা ভেরিয়েশন
শো করছে, ওটা নর্মাল একটা ইভলিউশন। যে কোনো আমরা বলি যে অনেক লম্বা টাইম যদি আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি কোনো পেশেন্টকে, তার ব্যাকটেরিয়াটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে। যে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে ওই জিনিসটা কি করে আসছে, যে ব্যাকটেরিয়া নিজেকে সার্ভাইভ করছে, ব্যাকটেরিয়া চাইছে যে আমি কি করে বাঁচবো আর নেক্সট জেনারেশন আমার কি করে বাঁচবে। তো ওই জিনিসটা সমস্ত অর্গানিজমের মধ্যে আছে, ভাইরাস মধ্যে আছে, ফাঙ্গাস মধ্যে আছে, ব্যাকটেরিয়ার মধ্যে আছে। খুব ছোট করে বললে আমরা ওকে মারতে চেষ্টা করছি, ও ওর বাঁচাতে চেষ্টা করছে, ও চেষ্টা করছে নিজেকে এবং নিজের বাচ্চাদের। একদম ব্যাপারটা এইরকম। ও জানে, ও চাইছে কি আমার ফিউচার জেনারেশনও তৈরি হোক আর ওরা মানুষের মধ্যে সেম টাইপের গ্রোথ করতে পারে, তো ওই জিনিসটা ওরা চেষ্টা করছে। আচ্ছা, কোভিডের ক্ষেত্রে মেজর কার্ডিয়াক কমপ্লিকেশন কি হতে পারে? আমরা শুনছি যে কোভিড থেকে সেরে উঠছে, ওটার পরেও তারা একটা কার্ডিয়াক অ্যারেস্ট বা কোনো একটা হার্টের সমস্যা দেখা দিচ্ছে, তো কোভিড হলে মেজর কার্ডিয়াক কমপ্লিকেশন কি কি হতে পারে? দেখুন, আমরা জানি যে কোভিড হচ্ছে বেসিক্যালি লাংসের রোগ, মানে মেইনলি যেটা সমস্যা হয় লাংসের ক্ষতি করে, কিন্তু তার ছাড়া অনেক অর্গান আছে যেগুলো অলরেডি এফেক্টেড হয়ে যায়, যেটা অনেক মানুষ জানতে পারে না, ভর্তি পরে সময়ও বোঝা যায় না, কিন্তু ডিসচার্জের পরেও অনেক পেশেন্টগুলো কার্ডিয়াক কমপ্লিকেশন নিয়ে ভর্তি হচ্ছে। তো এর মধ্যে কিছু কিছু কার্ডিয়াক কমপ্লিকেশন যেটা হচ্ছে মেইনলি যেটা আমরা পাই যে পেশেন্টের আর্টেরিয়াল ফিব্রিলেশন হয়। আর্টেরিয়াল ফিব্রিলেশন মানে নর্মালি যে রিদম, হার্টবিটে যে নর্মাল রিদমটা, ওই নর্মাল রিদমটা থাকে না, ওটা ব্রেক হয়ে যায়। ওটা কখন বেশি হবে কখন কম হবে, যে নর্মাল হার্ট রেট থাকে ম্যাক্সিমাম কোভিড পেশেন্টের হার্ট রেটটা অনেক বেশি থাকে। তো ওই ক্ষেত্রে কি হয় যে আমাদের কিছুটা মেডিসিন দিয়ে হার্ট রেটটাকে কম করতে হবে, এটা একটা কমপ্লিকেশন। সেকেন্ড হচ্ছে যে ডি ডাইমার বলে একটা জিনিস আছে হার্টের, যেটা ব্লাডের মধ্যে, যেটা ডি ডাইমারটা অনেক বেশি পাওয়া যায় কোভিড পেশেন্টের। ডি ডাইমার বেশি পাওয়া মানে যে পেশেন্টের রক্তটা ঠিক হচ্ছে, মোটা হচ্ছে, প্লাস ভাইরাসটা আর যেটা ক্ষেত্রে কি করে যে আমাদের ব্লাড ভেসেলে যে লাইনিং আছে, যেটা এন্ডোথেলিয়াম বলা হয়, এন্ডোথেলিয়ামটাকে ড্যামেজ করে। ওখানে ড্যামেজ করার ফলে কি হয়, ওখানে কিছুটা প্লেটলেট জমা হয়, তারপরে কিছুটা ফ্যাট সাবস্টেন্স জমা হয়, ওখানে একটা প্লেক মতো জিনিস তৈরি হয়। আলটিমেটলি ধীরে ধীরে কি হয়, ওই জায়গাটা ক্লটিং হতে শুরু করে, আর ভেনটা পাতলা হয়ে যায় কিংবা আর্টারিটা পাতলা হয়ে যায়, যার জন্য হার্ট অ্যাটাকের কমপ্লিকেশন গুলো বেড়ে যায়। পেশেন্ট আইদার কমপ্লেন করবে শ্বাসকষ্ট হচ্ছে, বুকটা ভারী ভারী লাগছে, চেস্ট পেন হচ্ছে, এই সব কমপ্লিকেশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। আচ্ছা, তো আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে যে ব্লাডটাকে আমাকে পাতলা করে রাখতে হবে, যে থিকনেসটা আছে, যে ব্লাড ঠিক আছে, তার জন্য আমাকে অনেক টাইম ব্লাড থিনার দিয়ে রাখতে হবে। অ্যান্টিকোয়াগুলেন্টস লম্বা টাইম পর্যন্ত 2 মাস 3 মাস পর্যন্ত আমরা অ্যান্টিকোয়াগুলেন্টস দিয়ে রাখতে হবে। কারণটা একটা, যে কোনো জায়গাতে ক্লট হতে পারে, মানে শুধু যে হার্টে ক্লট হবে তা কোনো বিষয় না, ব্রেনে যদি যায় তাহলে ব্রেনেও স্ট্রোক হতে পারে। যদি আপনার পেটের মধ্যে কোনো জায়গায় ক্লট হচ্ছে, পেটে ওই জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে, পচে যেতে পারে। পায়ে যদি ক্লট হচ্ছে তাহলে পায়ের আর আঙ্গুল টাঙ্গুলগুলো নষ্ট হতে পারে। তো কোভিড একটা এইভাবে একটা রোগ যেটা মানে রক্তটাকে মোটা করে, আর যে ব্লাড থিকনেসটা বাড়িয়ে দেয়, যার জন্য আমাকে লম্বা টাইম পর্যন্ত ব্লাড থিনার্স, অ্যান্টিকোয়াগুলেন্টস এগুলো দিয়ে রাখতে হয়। অ্যাকচুয়ালি কোভিড আজকে আমাদের খুবই জ্বালাচ্ছে বহুদিন ধরে, ডেফিনেটলি। এবং কোভিডের জন্য অনেক কিছু প্রশ্ন লুকিয়ে থাকে মানুষের মনে। ভ্যাকসিন নেওয়ার আগেও ছিল, ভ্যাকসিন নেওয়ার পরেও ছিল, আর এখনো তো আরো বেশি হচ্ছে, কারণ দেখা যাচ্ছে কোভিড নেওয়ার পরেও যখন আক্রান্ত হচ্ছে। তাই কোভিড সংক্রান্ত প্রশ্নগুলো আমি করছি দর্শকদের জন্য, যাতে তাদের মনে লুকিয়ে থাকা প্রশ্নের উত্তর পাওয়া যায়, এবং যারা আমাদের এই সিস্টেমের সাথে জড়িত আছেন, মেডিস্কিলসের স্টুডেন্টস, তারা যাতে বিষয়গুলো ডাক্তারবাবুর মুখ থেকে সরাসরি শুনে তোমরা যাতে এডুকেশনালি রিচ হতে পারো। আচ্ছা, লং কোভিড খুব শোনা যাচ্ছে, লং কোভিডটা কি? লং কোভিডের সাথে কি কোভিডের কোনো মানে সম্পর্ক, বা কিভাবে এটাকে আমি ব্যাখ্যা করব? বেসিক্যালি লং কোভিড যেটা সিম্পল হিসাবে যদি বোঝানো যায়, যে লং কোভিড হচ্ছে লাংসে এফেক্টেড কোভিডটাকে লং কোভিড বলে। আচ্ছা, যদি আমরা মেইনলি লাংস, যেটা আমি বললাম যে কোভিড যেটা ব্যাকটেরিয়াটা, যে ভাইরাসটা, সরি যে ভাইরাসটা বেসিক্যালি যেটা এফেক্ট করে প্রাইমারি অর্গান যেটা হচ্ছে ওটা হচ্ছে লাংস। লাংসটাকে ড্যামেজ করে, লাংসে যে এয়ারওয়ে যে পাথওয়ে আছে, নিঃশ্বাস নেওয়ার যে রাস্তাগুলো আছে, ওইগুলোকে অবস্ট্রাক্ট করে একটা টাইপের নিউমোনিয়া তৈরি হয়, যেটা টিপিক্যাল। মানে আমরা যদি সিটি স্ক্যান করছি কোনো কোভিড পেশেন্টের আর একটা নর্মাল ব্যাকটেরিয়াল পেশেন্টের একটা সিটি স্ক্যান করছি, তো দুটোর মধ্যে আমরা পার্থক্য পেতে পারবো। মানে সিটি স্ক্যান দেখেই আমরা বুঝতে পারবো যে এটা 100% কোভিড। মানে তার জন্য কোভিড টেস্টও অনেক টাইমে দরকার হয় না। আচ্ছা, যদি কোভিড টেস্ট নেগেটিভও আসছে, কিংবা আর যদি পেশেন্ট আমরা দেখছি যে সিটি স্ক্যানে অলরেডি চেঞ্জেস চলে আসছে, তাহলে আমরা কোভিড হিসাবে ট্রিটমেন্ট করবো, নেগেটিভ রিপোর্টটা আমরা ট্রিটমেন্ট করবো না। আচ্ছা, আমরা ট্রিটমেন্ট করবো লাংসটাকে, ট্রিটমেন্ট রিপোর্টটাকে ট্রিটমেন্ট করবো না। অনেক টাইমে আমি পেশেন্ট গুলোকে বুঝাই, পেশেন্ট অনেক টাইমে রিলেটিভ গুলো আমাকে জিজ্ঞেস করে যে স্যার আমাদের তো রিপোর্ট নেগেটিভ আছে, আপনি কেন
কোভিড ট্রিটমেন্ট শুরু করছেন, দেখুন আলটিমেটলি আমাকে পেশেন্টকে বাঁচাতে হবে, আমাকে একদম রিপোর্টটাকে ট্রিটমেন্ট করতে হবে না। আমি অলরেডি দেখছি যে সিটি স্ক্যানে লাংস গুলো ড্যামেজ হয়ে গেছে কোভিড জন্য, রিপোর্ট পজিটিভ থাক না থাক লিস্ট ম্যাটার, কেন এনি টেস্টের সেন্সিটিভিটি আর স্পেসিফিসিটি থাকে। তো এইবারে মেইন যেটা সমস্যা হয় লাংসে যে ড্যামেজটা হয় তার জন্য পেশেন্টের শ্বাস নিতে কষ্ট হবে, কাশি হবে, আর কোভিড পেশেন্টের যে কাশিটা টিপিক্যাল ড্রাই কফ হয়, শুকনো কাশি হয়, তার জন্য পেশেন্টকে অনেক টাইমে মানে ড্রাই কফের জন্য চেস্ট পেন হয়, চেস্ট হেভিনেস হয়, শ্বাস নিতে কষ্ট হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা জানি যে অক্সিজেনটা ড্রপ করে, তার জন্য আমরা প্রত্যেকটা পেশেন্টকে বলি যদি ইফ ইউ আর সাফারিং ফ্রম কোভিড, যদি কোভিড হচ্ছে আপনার, তাহলে একটা বাড়িতে যদি অ্যাটলিস্ট একটা পালস অক্সিমিটার কিনে রাখুন, যাতে স্যাচুরেশন লেভেলটা চেক করতে পারবে। আচ্ছা, কোভিড হয়েছে, আরটিপিসিআর পজিটিভ রিপোর্ট এসেছে, সিমটমস আছে, জ্বর, কাশি এগুলো আছে, আপনারা বলছেন আইসোলেশন করতে হবে, এই ওষুধগুলো খেতে হবে, এটা এক ধরনের ট্রিটমেন্ট। আবার অ্যাসিমটোমেটিক মানে কোভিড হয়েছে কিন্তু সিমটম নেই, যে আমরা তো বাইরে ঘুরি বা বাড়ির অনেক আত্মীয় স্বজন আসছে, তাহলে আমরা কোন অ্যাঙ্গেল থেকে ধরে আপনি কথা বলছি, এখন যদি এরকম ব্যাপারটা দাঁড়ায় যে আমি কোভিড অ্যাসিমটোমেটিক বা আপনি কোভিড অ্যাসিমটোমেটিক, এটা আরো ভয়াবহ ব্যাপার। এই জায়গায় কি ইন্ডিকেশনে আমরা বুঝিয়ে দিতে পারবো যে কোভিড অ্যাসিমটোমেটিকের এই উপসর্গগুলো থাকে? কোভিড অ্যাসিমটোমেটিক কোভিড পেশেন্টস আর ভেরি ডেঞ্জারাস। প্রথম জিনিস একদমই তাই, কারণ প্রথম জিনিস হচ্ছে যে অ্যাসিমটোমেটিক পেশেন্ট মানে পেশেন্টের ইমিউনিটিটা ভালো আছে, পেশেন্টের কোনো লাংস ড্যামেজ হচ্ছে না, পেশেন্টের কোনো শ্বাসকষ্ট হচ্ছে না, পেশেন্টের কোনো জ্বর নেই, বাট সে ওই পেশেন্টটা ওর ভিতরে কোভিড ভাইরাসটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যখন ওদের কোনো টেস্ট করা আছে, সাপোজ আপনি একটা বন্ধু সার্কেলের মধ্যে আছেন, তার মধ্যে একজনের কোভিড চলে এলো, আপনি টেস্ট করলেন, আপনার কোনো সিমটম নেই, আপনার পজিটিভ হলো, আপনি দেখছেন 5 থেকে 7 দিন পর্যন্ত আপনার কোনো সিমটম নেই, আপনি হচ্ছে একটা অ্যাসিমটোমেটিক পেশেন্ট। আচ্ছা, ওটা হচ্ছে অ্যাসিমটোমেটিক কোভিড। অনেক টাইমে আছে পেশেন্ট গুলো আসছে, সাপোজ কারো ইউটেরাসে টিউমার আছে, সার্জারি করতে আসছে, গল ব্লাডারে পাথর আছে, সার্জারি করতে আসছে, নর্মালি যে সার্জারি প্রোটোকলের মধ্যে যেটা কোভিড টেস্ট আছে, কোভিড টেস্ট করা হচ্ছে, পজিটিভ আসছে, পেশেন্ট বলছে আমার তো কোনো সিমটম নেই, আমার তো কোনো জ্বর নেই, কিন্তু আমার কোভিড টেস্ট করা হচ্ছে, এটা পজিটিভ আছে। তো ওই সব ক্ষেত্রে পেশেন্ট গুলোকে আমরা অ্যাসিমটোমেটিক কোভিড কেস বলা হয়। অ্যাসিমটোমেটিক কোভিড কেস ডেঞ্জারাস ফর দ্য সোসাইটি, পেশেন্টের জন্য কোনো অসুবিধা হবে না, বাট দে আর ডেঞ্জারাস ফর দ্য সোসাইটি। বা এইটাও পসিবল নয় যে আমরা সব পেশেন্টকে কোভিড টেস্ট করবো জানার জন্য যে এই পেশেন্ট কোভিড আছে, এই পেশেন্ট কোভিড নেই। তো ওই ক্ষেত্রে কি করা হয়, যদি ইন কেস যদি পেশেন্টের একটা পেশেন্ট কোভিড পজিটিভ আসছে, সবার পজিটিভ আসছে, কিংবা পেশেন্ট সিম্পল বডি পেন বলছে, আমার শুধু বডি পেন হচ্ছে, লিথার্জিক লাগছে, কোনো জ্বরটা কিছু নেই, কিন্তু আমি কোনো কোভিড পেশেন্ট সাথে কন্ট্যাক্টে এসেছি কিছুদিনের মধ্যে, কিংবা আমার একটা বন্ধু আছে, ও 2 দিন আগে ওর জ্বর বলছিল, এখন পজিটিভ, আমি শুনলাম আজকে পজিটিভ আসছে, তো ওই পেশেন্টকে আলটিমেটলি কোভিড হিসাবে ট্রিটমেন্ট শুরু করে দেওয়ার কথা। কারণ যদি ভাইরাল লোডটা না কমে টাইমলি, তাহলে আইদার ওই পেশেন্টকেও ড্যামেজ করতে পারে, ফিউচারে 5 থেকে 7 দিন পরে ড্যামেজ করতে শুরু করতে পারে, না হলে ও আশেপাশের বাড়ি মেম্বার্সের মধ্যে সবাইকে ওই ভাইরাসটা স্প্রেড করতে পারে। আচ্ছা, তো কোভিড নিয়ে ডক্টরবাবুকে 3-4 রকমের প্রশ্ন করে 2-3টে জিনিস আমাদের খুব ক্লিয়ার হয়ে গেল। কোভিড অ্যাসিমটোমেটিক ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, ভ্যাকসিনেশন কতটা কার্যকরী ক্ষমতা রাখবে আমাদের এই কোভিড আক্রান্তদের যারা হয়েছে বা যারা হয়নি, যারা নিয়েছে, সেখানটা আমরা বুঝতে পারলাম, লাং কোভিড আমরা বুঝতে পারলাম, এবং কার্ডিয়াক কমপ্লিকেশন কি কি হতে পারে, যে মেন সমস্যা, সে ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এই কোভিড নিয়ে একটা লাস্ট কোশ্চেন ডাক্তারবাবুকে করবো, তারপর অন্য রোগে আমরা ঢুকে যাবো। লাস্ট কোশ্চেনটা হচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে, লোকের জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, এটা আগেও আমরা দেখে এসেছি, আবার কোভিডেরও জ্বর হচ্ছে, একই সিমটম প্রায় বলতে গেলে যা দেখে আসছি বা বুঝলাম আপনার কাছ থেকে। তো দুটোকে আলাদা করবো কি করে, বা কখন ভয় পাবো না? ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, মানে অ্যাজ এ ফিজিশিয়ান রাইট, এটা আমাদের জন্য খুব টাফ, খুবই ডিফিকাল্ট। কেন এখন যে সিজন চেঞ্জ হচ্ছে, যে শীতকালটা পড়েছে, অনেক পেশেন্ট যেটা এখন আসছে, সর্দি, কাশি, নাক দিয়ে জল, টিপিক্যাল কোভিডে যা যা সিমটম, সমস্ত সিমটম নিয়ে আসছে, কিন্তু পেশেন্টের কোনো আমরা কোভিড টেস্ট পজিটিভ পাচ্ছি না। ওই ক্ষেত্রে যদি আমরা ওটা একটা ডক্টরের উপরে ডিপেন্ড করছে, ও কিভাবে ক্লিনিক্যাল সেন্সে কিভাবে ট্রিটমেন্ট করবে। প্রথম জিনিস, আচ্ছা, পেশেন্টের যদি ফিভার আসছে, ডেফিনেটলি যদি ফিভার আসছে, সিমটমস ম্যাচ করছে, সাইড বাই সাইড কোভিড ট্রিটমেন্টটা শুরু করতে হবে। আনটিল
পেশেন্ট পজিটিভ থাক না থাক আমরা অনেক টাইমে এম্পিরিক্যালি যেটা আগে আপনি বললেন যে লাং কিন্তু এফেক্টেড হতে পারে, হতে পারে। আমরা মেডিসিন দিলে মেডিসিনে যতটা ক্ষতি না হবে না, যদি পেশেন্টে যদি অ্যাকচুয়ালি কোভিড থাকবে, রিপোর্টস গুলো বেরোচ্ছে না কিছু, তাহলে ও ফিউচারে ক্ষতি করতে পারে। তো আমরা সাইমালটেনিয়াসলি যে ট্রিটমেন্ট গুলো শুরু করি, অনেক টাইমে সিম্পল ভাইরাল ফ্লু জন্য ট্রিটমেন্ট করি, সাথে সাথে কিছুটা কোভিড মেডিকেশন স্টার্ট করি। প্লাস কোভিডে কিছু কিছু প্যারামিটার্স আছে, কিছুটা মার্কার্স আছে যেটা নর্মাল ভাইরাল ইনফেকশনে বাড়ে না, যেটা হচ্ছে সিআরপি, একটা হচ্ছে ডি ডাইমার, যেটা আমি বললাম ব্লাড থিনার। তো যেটা নর্মাল ভাইরাল ইনফেকশনে ডি ডাইমার বাড়বে না কোনোদিন, সিআরপি খুব একটা বাড়বে না, হার্ডলি যেটা নর্মাল ভ্যালু 6 এর নিচে থাকার কথা 12-15 হবে, কিন্তু কোভিড পেশেন্টের 100-150 পর্যন্ত চলে যেতে পারে। আচ্ছা, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো যেটা আমাকে মাথায় রাখতে হবে। আর কিছু কিছু প্যারামিটার যেটা বললাম, সিআরপি, ডি ডাইমার, সিবিসি একটা মার্কার্স আছে, ওই জিনিসগুলো দেখবো। যদি ওই জিনিসগুলো নর্মাল আসছে তাহলে আমরা ওটা নর্মাল ফ্লু হিসাবে ট্রিটমেন্ট করব। যদি ওগুলো রেজড আছে তাহলে আমরা দরকার হলে রিপিট কোভিড টেস্ট অনেক টাইমে পাঠাতে হবে। সাপোজ আজকে আমি পাঠালাম, ওটা নেগেটিভ এলো, আমি নেক্সট টাইম আবার রিপিট করে পাঠাতে হবে। এটা কোশ্চেন নিয়ে নিই, অনেক দর্শকরা কোশ্চেন করছেন। রতন বর্মনবাড়ির কোশ্চেন আমি পেলাম যে প্রথমত কোভিড আক্রান্ত হয়েছিল, বয়স 50, রিকভারি করে গেছে, তো এখন কি কি ধরনের সাবধানতা নেওয়া উচিত? প্রথম জিনিস যেটা উনি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ওনার বয়স হচ্ছে 50 বছর, রাইট। অলরেডি 50 ইয়ারে লাংস কিছুটা এজিং প্রসেসে ড্যামেজ হয়ে থাকে। যদি স্মোকার কিংবা অলরেডি কোনো ডাস্ট এরিয়াতে কাজ করতেন তাহলে অলরেডি লাংস কিছুটা ড্যামেজ থাকবে। যদি এই জিনিসগুলো নেই তাহলে ডেফিনেটলি ওনার লাংসটা ভালো থাকবে। আর যদি কোভিড ওনার হওয়ার পর যদি কোভিড লাংস ইনভলভমেন্টটা খুব বেশি হয়নি তাহলে খুব বেশি চিন্তা থাকে না। পেশেন্টকে মাঝে মাঝে 6 মাস 8 মাস পর পর একটা চেস্ট এক্সরে করে দেখে নিতে হবে যে পোস্ট কোভিড লাংসে কোনো ফাইব্রোসিস ডেভেলপ করেছে কিনা। নরমালি যেটা কি হয়, লাংস নরমালি আমাদের একটা সফট স্পঞ্জ মতো একটা জিনিস লাংস। এবারে যখন কোভিড হয়, যদি কোভিডে যদি আক্রান্ত হয় আর কোভিডে যদি লাংসটা ড্যামেজ হয় তাহলে ওই ক্ষেত্রে লাংসটা পরবর্তীকালে ফিউচারে ওটা ফাইব্রোসিস হয়ে যায়, হার্ড হয়ে যায়, পাথরের মতো। তখন ওই পার্ট গুলো যেগুলো ড্যামেজ হয়েছে ওগুলো নন ফাংশনাল হয়ে যায়, নন ফাংশনাল। আচ্ছা, তো আমাদের কি করতে হয়, যদি পেশেন্টের অলরেডি লাংস 50-60% ইনভলভমেন্ট আছে, পেশেন্ট রিকভারি হয়ে গেছে, তাহলে ওদেরকে অ্যাডভাইস করা হয় অ্যাটলিস্ট 4 to 5 মান্থস পর পর একটা সিটি স্ক্যান, একবার সিটি স্ক্যান অ্যাটলিস্ট করুন, কিংবা এক্সরে করে ডক্টরের সাথে ফলো আপ করুন। তার মানে রতন বর্মনের প্রশ্নের উত্তরটা আমি যদি ছোট করে বলি, ওনাকে খুব কেয়ারফুলি থাকতে হবে, রেগুলার চেক আপের মধ্যে থাকতে হবে, কতগুলো টেস্টের মধ্যে গিয়ে আইডেন্টিফাই করতে হবে যে ওনার লাংয়ের পজিশনটা কি আছে, রাইট। আর যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটা এর আগে ছিল সেটা হচ্ছে যে এখনকার জ্বর আর কোভিডের জ্বরের মধ্যে পার্থক্য কি? আপনি সুন্দর যে দুটো পয়েন্ট বললেন, যে ডিডাইমার আর সিআরপি যেটা আছে, সি-রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা কোভিডে বেড়ে যায়, কিন্তু সাধারণ আপনার ভাইরাল ফিভারে এটা বাড়ে না। এবার ডক্টর পীযূষ কান্তি নায়ক একজন ডায়াবেটোলজিস্ট, তো অতএব এই সুযোগটা আমরা ছাড়বই না। ডায়াবেটিক্স যেটা ঘরে ঘরে এখন বাসা বেঁধে গেছে, তার উপরে কয়েকটা কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে কিছু তথ্য আমরা, অজানা কিছু কথা আমরা জেনে নিতে চাইছি। এই ডায়াবেটিকের ক্ষেত্রে উপসর্গ কি? ধরুন আমি ডায়াবেটিক পেশেন্ট, কেউ ডায়াবেটিক নয়, আমার যে ডায়াবেটিক রোগটা আসছে বা এসে গেছে, আমি কি কি উপসর্গ থেকে বুঝতে পারবো? অনেক পেশেন্ট আছে যারা প্রথমবার আসে, পেশেন্ট প্রথমবার কোনো ভেগ সিমটম, যে আমার পায়ে ব্যথা হচ্ছে, কিংবা কোনো পেশেন্টের সার্জারি করার জন্য প্ল্যানিং আছে, পাটা পচে গেছে, পায়ে ঘা হয়েছে, কিংবা গল ব্লাডারে পাথর ধরা পড়েছে, যে কোনো একটা ছোট মোটো সার্জারি প্ল্যান আছে, পেশেন্টটা আসছে ডক্টরের কাছে। তো যখন আমরা কোনো প্যানেল করছি যে সার্জারি আগে যে এই জিনিসগুলো ঠিক থাকা দরকার, তার মধ্যে পেশেন্ট ধরা পড়ছে যে সুগার ওর 300 আছে, আচ্ছা, পিপি যখন করছে 400 আছে, পেশেন্টের কোনো সিমটম নেই, ওইটা একটা টাইপের পেশেন্ট আছে। আর একজন পেশেন্ট আছে যারা অলরেডি ট্রিটমেন্টের মধ্যে আছে, আর যখন আসছে পেশেন্টের সুগার অনেক বেশি থাকছে, ইনসুলিনে আছে, ইনসুলিনে কন্ট্রোল হচ্ছে না। তো যদি কোনো পেশেন্ট এসিমটোমেটিক আছে, ডায়াবেটিস রিলেটেড কোনো সিমটম নেই, প্রথমবার ধরা পড়ছে, এভাবে অনেক পেশেন্ট আছে। এটা নয় যে সব ডায়াবেটিক পেশেন্টের সিমটম হবে 100%। আচ্ছা, প্রথম জিনিস, কারণ সব লোক ভাবে যখন রিপোর্ট ধরা পড়ে, পেশেন্ট ফার্স্ট কোয়েশ্চেন হয়তো ডক্টর এটা রিপোর্টটা ভুল আছে, কারণ আমার তো বিশ্বাসই করতে পারছি না, সুগার ছিল না, আমার তো বাবা মার সুগার নেই, আমার কি করে সুগার হবে? তো এটা প্রথম জিনিস মাথায় ঢোকে। কিন্তু এটা নয় যে পেশেন্টের আগে কোনোদিন সুগার নেই মানে এখন ধরা পড়বে না, ডেফিনেটলি ধরা পড়তে পারে। আর যখন ইনিশিয়ালি ডায়াগনোসিস হয় কোনো ডায়াবেটিক পেশেন্টের, ম্যাক্সিমাম কেসেসে আমরা পাই যে সুগার লেভেলটা অনেক বেশি থাকে, আচ্ছা, অন ডায়াগনোসিস। আচ্ছা,
যদি আগে কোনোদিন ডায়াগনোসিস হয়নি, প্রথমবার যদি ডায়াগনোসিস হচ্ছে সবসময় লেভেলটা হাই আসবে, লেভেলটা হাই আসবে, তারপরে অটোমেটিক মেডিসিন দিলে খুব তাড়াতাড়ি কন্ট্রোল হয়ে যায় যদি প্রথমবার ডায়াগনোসিস হয়েছে। প্লাস তার সাথে তো অনেক জিনিস আছে, ডায়েট ফাইট, যেগুলো অনেক পেশেন্টকে কন্ট্রোল করতেই হবে। সেকেন্ড কোশ্চেন ডায়াবেটিক নিয়ে অনেকের ভয় থাকে যে ডায়াবেটিক হলে নার্ভের কোনো ক্ষতি হবে কিনা। তো ডায়াবেটিক হলে কি নার্ভের সত্যি ক্ষতি হয়? ডায়াবেটিক একটা এইভাবে একটা রোগ, যদি টাইমলি কন্ট্রোল না হয় তাহলে ওটা ক্যান্সার থেকে মারাত্মক। আচ্ছা, যদি ডায়াবেটিস কন্ট্রোল ঠিক মতো, একটা পেশেন্টের ডায়াবেটিস লং টার্ম 10 বছর 20 বছর হয়ে গেছে কিন্তু কন্ট্রোলে আছে, তাদের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, পেশেন্ট কম বয়সের পেশেন্ট আছে, বেশি দিন ডায়াবেটিস হয়নি কিন্তু আনকন্ট্রোল আছে, তার তাড়াতাড়ি ড্যামেজ হওয়ার একটা রিস্ক আছে, চান্স আছে। তো যদি ডায়াগনোসিস অলরেডি হয়ে গেছে যে পেশেন্টের ডায়াবেটিস আছে, ট্রিটমেন্টটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করতে হবে, অ্যাজ র্যাপিডলি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি আমাকে কন্ট্রোল করতে হবে। যদি স্পেশালি ইয়ং এজ পেশেন্ট আছে, যদি ওল্ড এজ পেশেন্ট আছে তাহলে যদি তখন ধরা পড়ছে এতটা ড্যামেজ করবে না, কিন্তু ইয়ং এজ পেশেন্টে তাড়াতাড়ি ড্যামেজ করে। আমরা সবসময় ভাবি যে ইয়ং এজ পেশেন্ট ডায়াবেটিসের কিছু ক্ষতি হবে না, ইয়ং এজ পেশেন্টের বেশি ড্যামেজ করবে, তাড়াতাড়ি ড্যামেজ করবে। ওল্ড এজ পেশেন্টে যদি ধরা পড়েছে লেটে তাহলে এতটা ড্যামেজ করবে, অনেকটা গ্যাপ পেয়ে গেছে, তারপরেও শেষ বয়স। কিন্তু একটা পেশেন্ট যদি ইয়ং এজে ধরা পড়েছে, সব 35-40 ইয়ারে ধরা পড়েছে, 10 বছর 15 বছর ধরে ট্রিটমেন্ট চলছে মেডিসিনে, কিন্তু সুগার কন্ট্রোলে, তারও ড্যামেজ হতে পারে। বেসিক কথা হচ্ছে সুগারটা কন্ট্রোলে থাকলে ভয়টা কম, একদম কন্ট্রোলে থাকলে ভয়টা কম। আনকন্ট্রোলড হলেই তার কিন্তু নার্ভে একটা ড্যামেজের চান্স আছে। আর ডায়াবেটিস যে রোগটা, হার্ট, চোখ, কিডনি, নার্ভ, এই 4টে অর্গানকে প্রচুর ড্যামেজ করে, 4টে অর্গান প্রচুর ড্যামেজ করে। এবারে চামড়াতে ইনফেকশন হতে পারে, নার্ভে ড্যামেজ হতে পারে। নার্ভের দুটো টাইপে মেইনলি ড্যামেজ করে, যেটা হচ্ছে সেন্সরি ড্যামেজ আর একটা মোটর ড্যামেজ। সেন্সরি ড্যামেজ মানে আমি টাচ করলে যে সেন্সেশনটাকে, ওটাকে সেন্সরি ড্যামেজ বলা হয়। মোটর ড্যামেজ মানে আমি হাতটাকে মুভমেন্ট করছি, ওটা হচ্ছে মোটর ড্যামেজ। তো এবারে ডায়াবেটিক পেশেন্টের কি হয়, দুটো ড্যামেজ হতে পারে, সেন্সরি ড্যামেজ, মোটর ড্যামেজ। পেশেন্টের পায়ে ঝিনঝিন হতে পারে, পেশেন্টের জ্বালা টালা করতে পারে, যেটা হচ্ছে সেন্সরি। আর মোটর ড্যামেজটা যেটা হচ্ছে, আপনি দেখবেন অনেক টাইমে ডায়াবেটিস যদি কন্ট্রোল হয়নি, কিছু বছর পরে পায়ে মাসলস গুলো খুব উইক হয়ে যায়, পাতলা হয়ে যায়, পেশেন্টটা হাঁটতে পারে না, বসে উঠতে পারে না। তো ওইগুলো হচ্ছে মোটর ড্যামেজ। তো আমাকে দুটো ড্যামেজ দেখতে হবে, সেন্সরি ড্যামেজ, মোটর ড্যামেজ। সেন্সরি ড্যামেজও ক্রিটিক্যাল, মোটর ড্যামেজও ক্রিটিক্যাল। যদি লং টার্মে যদি এগুলো ট্রিটমেন্ট যদি ঠিক মতো না করা যায়, তাহলে ফিউচারে অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে পেশেন্টের। অমিত কুমার পাত্র কোশ্চেন করে, যেটা কোশ্চেন দিতে চাইছি আমাদের আলোচনার মাঝে, যে আমরা কথায় কথায় জেনে হোক না জেনে হোক মাল্টিভিটামিনস খেয়ে নিচ্ছি। একটু শরীরটা খারাপ লাগে, উইক লাগছে, একটা মেডিসিন শপে গিয়ে মাল্টিভিটামিনস দিই। সেম প্রশ্নই অমিত কুমার পাত্র করছে, মাল্টিভিটামিনস কতটা ইম্পর্টেন্ট আমাদের ডেলি লাইফে? মাল্টিভিটামিন মেডিসিন কি হ্যাবিট ফর্ম করে? প্রথম জিনিস যদি বলবো, আদৌ মাল্টিভিটামিন ওষুধ এক্স্যাক্টলি কোনো পেশেন্টের দরকার হয় না। প্রথম জিনিস, আনটিল এন্ড আনলেস যদি পেশেন্টটা খাবার খাচ্ছে না, খুবই বয়স্ক লোক আছে যাদের আমরা পেশেন্ট এতটা খাচ্ছে তাতেও পেশেন্টের মানে ভিটামিন ডেফিসিয়েন্সি যে সিমটমস গুলো আমরা পাচ্ছি, কেন অ্যাবজর্পশনটা ঠিক মতো হয় না বয়স্ক লোকের। তো আইদার যদি বয়স্ক লোক আছে, ও যদি ভিটামিন খাচ্ছে ঠিক আছে, ইয়ং এজ পেশেন্ট অ্যাবসলিউটলি দরকার হয় না মাল্টিভিটামিন খাওয়া। কেন আমরা খাবারে যত কিছু খাচ্ছি, ভিটামিন ট্যাবলেটস যেগুলো আছে তার থেকে অনেক জিনিস আমরা খাচ্ছি। একদমই তাই। তো ভিটামিন যে কোনো পেশেন্টকে যে আমি একটু উইক পাচ্ছি ভিটামিন খেয়ে নেবো, ওটা নয়। আগে ডায়াগনোসিস করতে হবে যে কি কারণে যেন আপনার উইকনেস হচ্ছে। লং টার্মে ভিটামিন একদমই আমি পছন্দ করি না, লং টার্ম কোনো পেশেন্টকে আমি ভিটামিন পছন্দ করে না। হয়তো পেশেন্ট এখন ফিভার নিয়ে এসছে, খাওয়া দাওয়ার সাফিসিয়েন্ট করছে না, মুখ দিয়ে ভিটামিন গুলো যাচ্ছে না ঠিক মতো, তো ওই কিছু পিরিয়ডের জন্য আমরা ভিটামিন দিতে পারি, লং টার্মে দরকার নেই। একটা প্রশ্ন দিতে পারি, যদিও প্রশ্নটা ইনকমপ্লিট আমার মনে হচ্ছে। টুকাই দেব জানতে চেয়েছেন, ওনার মেয়ের তলপেটে ব্যথা, তো সেই তলপেটে ব্যথাটা কিভাবে ভালো হবে? আমার মনে হয় এজটা জানা দরকার ছিল। আর যেহেতু এটা একটা ইনকমপ্লিট কোয়েশ্চেন, কিন্তু আমি জেনারেলি একটা আনসার দিচ্ছি যে ফিমেল পেশেন্ট যদি তলপেটে ব্যথা বলছে, প্রথম জিনিস আমরা যেটা সাসপেক্ট করি যে ইউরিন ইনফেকশন, প্রথম জিনিস। আচ্ছা, যদি ইউরিনে ইনফেকশন আছে তাহলে আমাদের একটা ইউরিন রুটিন কিংবা কালচার একটা টেস্ট করতে হবে। আর একটা লোয়ার অ্যাবডোমেনে আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে, যদি অনেকদিন ধরে পেশেন্টের প্রবলেম হচ্ছে, কারণ কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেমও হতে পারে। ইউট্রাস ওভারিতে যদি কোনো সমস্যা আছে তাহলেও তলপেটে ব্যথা হবে। পায়খানা যদি পরিষ্কার না হয় তাহলেও তলপেটে ব্যথা হবে। তো এইগুলো জিনিসগুলো আমাকে মাথায় রেখে ডায়াগনোসিসটা করতে হবে। তবে ডাক্তারবাবু একটা মানে আলটিমেটাম একটা সব দিক কভার করে বললেন, বাট অ্যাকচুয়ালি জায়গাটাকে দেখা গেলে বা রুগীকে বোঝা গেলে হয়তো আরো স্পেসিফিক কিছু বলা যেত। এভারেজ এই কারণের জন্য কিন্তু পেটে ব্যথা হতে পারে। যে কিটোনস
কিটোনসটা কি, মানে ইনকেস মানে কিটোন সুগার হলে কি কিটোনস হবে, না কিটোনস আলাদা রোগ বা এর কোনো বিশেষত্ব আছে আলাদা? দেখুন অনেক টাইমে পেশেন্ট ভর্তি হয়, ডক্টর ডায়াগনোসিস করে আপনাকে বলেন কি পেশেন্টের ডায়াবেটিক কিটোএসিডোসিস হচ্ছে। এবারে কিটোন বডির জিনিসটা কি, কিটোন বডি হচ্ছে একটা জিনিস যেটা ফ্যাট থেকে তৈরি হয়। নর্মালি আমাদের যে ফ্যাট কন্টেন্ট আছে শরীরের মধ্যে, চর্বি যেটা আছে, চর্বি থেকে ওটা তৈরি হয়। এবারে ফ্যাট কন্টেন্ট যাদের বেশি আছে ওর কিটোন বডি বেশি হবে তা নয়। বডিটা দেখবে যদি আমাদের শরীরে যদি ইনসুলিন প্রোডাকশনটা কম আছে, ইনসুলিনটা তৈরি কম হচ্ছে, পেশেন্টের সুগারটা সবসময় একটু হায়ার লেভেলে থাকছে, তখন যে সুগার মেটাবলিজমটা কমে যায়, তখন ফ্যাট মেটাবলিজমটা শুরু হয়ে যায়। সুগারটা তখন হজম, যেটা মেটাবলিজম আমি নর্মাল একটা বাংলা টার্মে বলছি যে হজম হয় না, সুগারটা হজম হবে না, তখন ফ্যাটটা হজম হতে শুরু হবে, ফ্যাটটা মেটাবলাইজ হতে শুরু করবে, আর ফ্যাটটাই তৈরি করে কিটোন বডি। এবারে কিটোন বডিটা তৈরি হলে শরীরে অ্যাসিড লেভেলটা বাড়বে। কিটোনটা একটা অ্যাসিড, ওটা একটা অ্যাসিড লেভেলটা বাড়াবে শরীরে। অ্যাসিড লেভেল বাড়লে পেশেন্টের শ্বাসকষ্ট হবে, পেশেন্টের ব্লাড প্রেশার ডাউন হবে, পেশেন্টের ওই কিটোন বডি গুলো ব্রেনে গিয়ে জমা হবে, পেশেন্টের খিচুনি হতে পারে, পেশেন্ট কোমাতে যেতে পারে। তো এইগুলো কমপ্লিকেশন হতে পারে যদি সুগারটা আমাদের কন্ট্রোল না হয়। দুটো টাইপের ডায়াবেটিস, টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসে আমরা কিটোন বডিটা বেশি পাই, যদি আনকন্ট্রোল থাকে ওদের ওই পেশেন্টের ডায়াবেটিক কিটোএসিডোসিসটা চান্সেসটা বেশি, কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে চান্সেস অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস কম। কিন্তু ডেফিনেটলি আমরা অনেক পেশেন্টে পাচ্ছি টাইপ 2 ডায়াবেটিস যাদের অনেক দিন ধরে সুগার কন্ট্রোল নেই, 200-250 উপরে ফাস্টিং থাকছে, 300-350 উপরে পিপি থাকছে, যারা আসছে আমরা যখন ইউরিনে টেস্ট করি, যখন প্রথমে ওটা ব্লাডে আসবে, যখন ব্লাড থেকে এক্সেস হয়ে যাবে ওটা ইউরিন দিয়ে পাস করে। তো সিম্পল টেস্ট আমরা যেটা করি, ডিপ স্টিক একটা টেস্ট করি, সিম্পল ইউরিনের মধ্যে ওটা আমরা একটা স্ট্রিপ ঢুকিয়ে আমরা দেখতে পারি যে ওটা কিটোন বডি পজিটিভ আছে কিনা, আর কত লেভেলে কিটোন বডি। এই কিটোন বডি টেস্টটাকে বাড়িতে বসে করা যাবে না কোন ল্যাবে? করা যাবে, বাড়িতে বসে করা যাবে, আর যদি আপনার কাছে ওই কিটটা আছে আপনি করতে পারেন। আচ্ছা, বাড়িতে বসে করা যাবে যে কিটোন বডি তৈরি হচ্ছে কিনা। মানে একটাই কথা, ডায়াবেটিসের ক্ষেত্রে আনকন্ট্রোল ব্যাপারটা রাখা যাবে না। মেডিসিনস খেয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে সবসময় সুগারটাকে কন্ট্রোলে রাখতে হবে। একদম। যে রাত্রিবেলা পায়ের পাতা চুল করছে, এটাও কি ডায়াবেটিকের লক্ষণ হতে পারে, বা কোনো পূর্বাভাস, বা ডায়াবেটিক আছে বলে পায়ের পাতা চুল করছে, এরকম কোন সিদ্ধান্ত আছে যায় কি? অনেক টাইমে কি হয় যে ডায়াবেটিক পেশেন্ট, যেটা আমি বললাম যে নার্ভের সমস্যা তৈরি হয়ে যায়, মেইনলি যেটা হয় হাতে আর পায়ে, আমাদের ওটা বলা হয় গ্লোভস এন্ড স্টকিংস। মানে আমরা গ্লোভস আর স্টকিংস, যতদূর পর্যন্ত গ্লোভস থাকে যতদূর পর্যন্ত স্টকিংস থাকে পায়ে, ওই এরিয়াটা মেইনলি ফার্স্ট ড্যামেজ হয় ডায়াবেটিক পেশেন্টের। যে জ্বালা টালা করবে, যে ইনফেকশন হবে, যে ঘাওটা শুরু হবে, প্রথমে এই এরিয়াটাই শুরু হয়, পায়ে আর হাতে। তো ওইসব পেশেন্টের যখন, যদি আমরা লং টার্মে ডায়াবেটিস আছে, পেশেন্টের সবসময় নিউরোলজিক্যাল এক্সামিনেশন প্রত্যেক 2 বছরে একবার করে অ্যাটলিস্ট পায়ের এক্সামিনেশন করতে হয়। মেইনলি পায়ে ইনফেকশন গুলো শুরু হয়, ওইসব পেশেন্টের পায়ের এক্সামিনেশন গুলো মাস্ট, প্রথম জিনিস। সেকেন্ড হচ্ছে যে পেশেন্টের যে নর্মালি যে মানুষের যে সোয়েটিংটা হয়, ডায়াবেটিক পেশেন্টের সোয়েটিংটা কম হয়, পায়ের সোয়েটিংটা কম হয়, আর ওখানে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সেসটা অনেক বেশি। কেন, ডায়াবেটিক পেশেন্ট হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ, যে ওদের মধ্যে যে রেজিস্ট্যান্স পাওয়ারটা অনেক কম, তো ওইসব পেশেন্টের পায়ের যে ফাঙ্গাল ইনফেকশনটা হওয়ার খুব বেশি চান্সেস থাকে। তো যদি ফাঙ্গাল ইনফেকশন আছে, আইদার আপনি কোনো ফিজিশিয়ানকে দেখাবেন কিংবা কোনো স্কিন স্পেশালিস্ট কাছে গিয়ে ওটা ট্রিটমেন্টটা শুরু করবেন। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি বললেন টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস, এই দুটো ডায়াবেটিসের মধ্যে মূলগত পার্থক্যটা কি? মানে টাইপ 1 কাকে বলবো, টাইপ 2 কাকে বলবো, বা টাইপ 1 কার হতে পারে, টাইপ 2 কার হতে পারে? টাইপ 1 ডায়াবেটিস যেটা আমরা বলি যে বাচ্চাদের ক্ষেত্রে যে ডায়াবেটিসটা হয় ওটাকে টাইপ 1 ডায়াবেটিস বলা হয়। ওভার 35 ইয়ার্স যদি কোনো পেশেন্টের ডিটেক্ট হচ্ছে ডায়াবেটিস, ওটাকে টাইপ 2 ডায়াবেটিস বলা হয়। কিন্তু আমরা অনেক পেশেন্টে পেয়েছি যে 25 বছরের পেশেন্টেরও টাইপ 2 ডায়াবেটিস পেয়েছি, কিংবা টাইপ 1 ডায়াবেটিস আমরা 35 বছর 40 বছরের টাইপ 1 ডায়াবেটিস পেয়েছি। বেসিক যেটা বায়োকেমিক্যাল কিংবা যেটা শরীরের মধ্যে যে চেঞ্জেসটা, ওইটা আমি জানাতে চাই। যে আমাদের যে প্যানক্রিয়াস বলে একটা গ্ল্যান্ড আছে, যেখান থেকে আমাদের ইনসুলিন তৈরি হয়, টাইপ 1 ডায়াবেটিস এর অ্যাবসলিউটলি ইট ইজ নন ফাংশনাল, ওটা কোনো কাজই করে না, ওখান থেকে কোনো ইনসুলিন তৈরিই হয় না। ওটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, মানে পেশেন্টকে কোনো ট্যাবলেট কাজ করবে না, ওকে ইনসুলিন লাগবেই লাগবে 100%। মানে ইনসুলিনটা দিতে হবে, যে ইনসুলিন বাইরে থেকে তৈরি হচ্ছে না, মানে বাইরে থেকে ইনসুলিন দিতেই হবে। আর টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট যাদের ফাংশন করছে কিন্তু কম ফাংশন করছে, ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু কম তৈরি হচ্ছে, তো ওইসব পেশেন্টের আমাদের বাইরে থেকে ইনসুলিন আইদার দিতে হবে যদি আলটিমেটলি পুরোটা ড্যামেজ হয়েছে প্যানক্রিয়াস, কিংবা ট্যাবলেট আর ইনসুলিন, কিংবা শুধু ট্যাবলেটে অনেক টাইম পেশেন্টের কন্ট্রোল হয়ে যায়। আর যেটা বললাম কিটোএসিডোসিস টাইপ 1 এ মেইনলি হয়।
আরেকটা যেটা জিনিসটা আছে যে জেনেটিক, যেটা আমরা বলি যে বাবা মার যদি আছে, ছেলে মেয়েদের হতে পারে, ওগুলো টাইপ 1 এ মোর কমন দেন টাইপ 2। আচ্ছা, তার মানে ডায়াবেটিক থাকলে টাইপ 1 ডায়াবেটিকটা জেনেটিক্যালি কিন্তু মুভ করতে পারে। তো টাইপ 2 এর ক্ষেত্রে সেই চান্সেসটা অনেকটা কম আছে, কিন্তু কম আছে। তার মানে টাইপ 1 ইজ মোর ডেঞ্জারাস দ্যান টাইপ 2। টাইপ 1 এ খুবই ডেঞ্জারাস। পেশেন্টকে লাইফ লং ইনসুলিনে থাকতে হবে, লাইফ লং ইনসুলিনে থাকতে হবে, কেন ওদের ভিতরে তৈরিই হচ্ছে না ইনসুলিন। একদমই তাই। হার্ট অ্যাটাক তো আপনি বললেন, ডায়াবেটিক হার্ট অ্যাটাক কি আলাদা নাকি? হার্ট অ্যাটাকটা কি ডায়াবেটিক হার্ট অ্যাটাক? ডায়াবেটিক পেশেন্টে হার্ট অ্যাটাক, অনেক পেশেন্ট মানে যেটা বললাম যে অলরেডি ওটা হার্টটা অনেকটা ইনভলভমেন্ট হয়, আর হার্টের যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস মানে হার্টের যে আর্টারিজ গুলো মোটা হয়ে যায়, ওর মধ্যে ক্যালসিয়াম ডিপোজিশন, ফ্যাট ডিপোজিশন হয়, আলটিমেটলি পেশেন্টের হার্ট অ্যাটাক হয়। কিন্তু যে নর্মাল যে পেশেন্টের একটা হার্ট অ্যাটাক আর ডায়াবেটিক পেশেন্টের হার্ট অ্যাটাকের যে ডিফারেন্সটা, ডায়াবেটিক পেশেন্টের হার্ট অ্যাটাকটাকে বলা হয় সাইলেন্ট হার্ট অ্যাটাক। সাইলেন্ট হার্ট অ্যাটাক, পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে গেছে, পেশেন্ট বুঝতে পারেনি। পেশেন্টের আলটিমেটলি যখন হার্টটা ড্যামেজ হয়ে গেছে, পেশেন্টের শ্বাসকষ্ট হয়েছে, ডক্টর কাছে গেছে, তখন ইকোটা করা হয়েছে, ইকোতে বোঝা যাচ্ছে অলরেডি পাম্পিং পাওয়ার কমে গেছে, পেশেন্টের অলরেডি 8-10 দিন আগে একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, কিন্তু পেশেন্টের পেন হচ্ছে না। পেন কেন হচ্ছে না? কেন নার্ভ গুলো ড্যামেজ হয়েছে। পেন সেন্সেশনটা আমাদের মেইনলি নার্ভটা ব্রেনকে সাপ্লাই করে। যদি পেশেন্টের অলরেডি নার্ভ গুলো ড্যামেজ আছে, পেশেন্টের পেন হবে না, আর যদিও পেন হবে খুব হালকা পেন হবে। ওটাকে সাইলেন্ট এমআই বলা হয়, সাইলেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ওটা সাইলেন্ট হার্ট অ্যাটাক বলা হয়। তাতে কি হবে? পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু পেশেন্ট বুঝতে পারবে না, পেশেন্টের একটু হালকা একটু কেমন একটা বুকে কেমন একটা লেগেছে, যেটা পেশেন্ট মিস করে গেছে, তো ওর অলরেডি একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্টের মাসলটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে। যখন ডক্টরের কাছে যাচ্ছে, ডক্টর বলছেন যে অলরেডি আপনার মাসল ড্যামেজ হয়ে গেছে, এখন কিছু করার নেই, মেডিসিন লাইফ লং আপনার চলবে। কিন্তু নর্মাল মানুষের কি হবে? সিভিয়ার চেস্ট পেন হবে, পেশেন্ট একদম ছটফট করবে, বাড়িতে পড়ে যাবে, ওকে তাড়াতাড়ি বাড়ির লোক নিয়ে আসবে। যখন টিসিজি করা হচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ, পেশেন্টের একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। এটা নর্মাল পেশেন্টের। কিন্তু ডায়াবেটিক পেশেন্টের কোনো ব্যথা মানে এটা নেই যে প্রত্যেক ডায়াবেটিক পেশেন্টের সাইলেন্ট অ্যাটাক হবে, কিন্তু যাদের নার্ভের খুব ড্যামেজ হয়েছে, যাদের সিভিয়ার গ্লুকোজ যেটা আনকন্ট্রোল আছে, ওইসব পেশেন্টের সাইলেন্ট অ্যাটাক খুবই কমন। মানে ঘুমের মধ্যে অনেক পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে, মারা যেতেও পারে যদি ডায়াবেটিক আনকন্ট্রোলড অবস্থায় থাকে। একদম। আর সাধারণ উইদাউট ডায়াবেটিক পেশেন্ট হার্ট অ্যাটাক মানে তার একটা মানে বহিঃপ্রকাশ যন্ত্রণা, ছটফটানি, হঠাৎ পড়ে যাওয়া, একদম এইগুলো থাকবেই। আচ্ছা, আরেকটা কোশ্চেন, হ্যালুসিনেশন যেটা আমরা বলি, হ্যালুসিনেশন হওয়া মানে কি সুগারের জন্যে, নাকি হ্যালুসিনেশন এমনি হতে পারে? না, হ্যালুসিনেশন আর ইলিউশন দুটো টার্মস আছে। হ্যালুসিনেশন, ইলিউশন। হ্যালুসিনেশন মানে হচ্ছে একটা জিনিস নেই কিন্তু আমাকে ওটা দেখা যাচ্ছে, রাইট, ওটা হচ্ছে হ্যালুসিনেশন। মানে এখানে কেউ নেই কিন্তু আমি দেখতে পাচ্ছি একজন মানুষ দাঁড়িয়ে আছে, ওখানে কিছু নেই আমাকে দেখা যাচ্ছে ওখানে একটা জিনিস কিছু ঝুলছে, ওটা হচ্ছে হ্যালুসিনেশন। ইলিউশন মানে একটা জিনিস আছে কিন্তু আমি ইন্টারপ্রিট করছি আলাদা টাইপের, মানে একটা রাশি পড়ে আছে, আমি ওটা ভাবছি এটা সাপ আছে, ওটা হচ্ছে ইলিউশন। ডায়াবেটিক পেশেন্টে ম্যাক্সিমাম যেটা হয় হ্যালুসিনেশন। আইদার ওটা অডিটরি হ্যালুসিনেশন মানে কিছু একটা শোনা যেতে পারে, ভিজুয়াল হ্যালুসিনেশন মানে হঠাৎ করে কিছু একটা দেখা যেতে পারে, ট্যাকটাইল হ্যালুসিনেশন মানে মনে হবে হাতের উপরে কোনো পোকা টোকা চলছে, যেটা নেই পোকা কিন্তু মনে হবে হাতে কিছু একটা চলছে, ঝিনঝিন ঝিনঝিন করছে, যেটা খুবই কমন। ট্যাকটাইল হ্যালুসিনেশনটা ডায়াবেটিক পেশেন্টের সব থেকে কমন। আচ্ছা, আর হ্যালুসিনেশনটা ম্যাক্সিমাম হয় যাদের, যেটা আলটিমেটলি সুগার কন্ট্রোল না হলে হ্যালুসিনেশন হবে, কিংবা যদি পেশেন্টের সুগারটা ড্রপ করেছে, হাইপোগ্লাইসেমিয়া, পেশেন্ট হঠাৎ করে পেশেন্টটা এখন কথা বলছে, আমি সাপোজ কথা বলছি, আমার সুগারটা এখন ফল করতে যাচ্ছে, ওষুধের রিয়াকশনটা বেশি হয়ে গেছে, আমার সুগারটা ফল করে যাচ্ছে, তখন আমার ব্রেন সেন্স করতে পারবে না, ব্রেন ফাংশন করবে না। ব্রেনে গ্লুকোজ সবসময় দরকার ফাংশনিং এর জন্য। যদি ব্রেনে গ্লুকোজটা কমে যাচ্ছে, তাহলে আলটিমেটলি পেশেন্টের হ্যালুসিনেশন শুরু হয়ে যাবে, ঘাম ছুটবে, পেশেন্টের মাথা ঘুরবে, পেশেন্টকে সব জিনিস অন্ধকার দেখা যাবে। তো এই জিনিসগুলো হতে পারে যদি পেশেন্টের সুগার ড্রপ করে যাচ্ছে, হঠাৎ করে বাইরে গেছে, মার্কেটে গেছে, কিছু সবজি কিনতে যাচ্ছে, পেশেন্ট পড়ে যাচ্ছে। ডায়াবেটিক পেশেন্ট যখন হসপিটালে না, মানে যখন পেশেন্ট হসপিটাল আসছে, সুগার আমরা 40 পাচ্ছি, 38 পাচ্ছি, 52 পাচ্ছি, যেগুলো খুব লো সুগার, ওই পেশেন্টকে সব হ্যালুসিনেশন বলা হয়। তো আজকে আলোচনা তো চলছে এবং প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গেছি, কারণ ডক্টর নায়েক প্রতিটা প্রশ্নকে ধরে ধরে সুন্দরভাবে যে ব্যাখ্যা দিয়েছেন, যারা এই সমস্ত রোগে আক্রান্ত বা যাদের এই সমস্ত রোগ নিয়ে ভয়ভীতি আছে, ডক্টর নায়েকের প্রশ্ন উত্তর শুনে তারা কিন্তু অনেকটা জেনে গেলেন বিষয়টা, কোন জায়গায় কি ডিসিশন নিতে হবে বা কিভাবে আমাদের পরবর্তী পদক্ষেপ করতে হবে। ইভেন যারা হেলথ কেয়ারে বিভিন্ন কোর্স করছো, তারা তো আরও বেশি রিচ হলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা জেনে এবং তারা কিভাবে
রোগ সৃষ্টি করতে পারে বা কীভাবে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তো আমরা শেষ প্রশ্নটা একটা করবো আপনাকে আজকের আলোচনার, সেটা দুটো রোগ আমরা আলোচনা করলাম, কোভিড সব থেকে যেটা আতঙ্কগ্রস্ত আমরা সবাই। সেকেন্ড হচ্ছে অ্যাজ এ ডায়াবেটোলজিস্ট আপনাকে ডায়াবেটিক কিছু প্রশ্ন করলাম। কোভিড আর ডায়াবেটিকটাকে মিলিয়ে একটা কোশ্চেন করতে চাইছি আপনাকে, ডায়াবেটিক রিভার্সাল আফটার রিকভারি ফ্রম কোভিড, এই যে একটা কথা উঠেছে যে কোভিড থেকে রিকভারি হয়ে যাওয়ার পরেও কিন্তু ডায়াবেটিক রিভার্সাল ডায়াবেটিক হতে পারে, এই যে কি জিনিস এটা একটু বুঝিয়ে বলেন। আমরা বেসিক্যালি যেটা ডায়াবেটিক পেশেন্টের যে ট্রিটমেন্টটা করা হয়, যে ডায়াবেটিক পেশেন্টের ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে কোভিড পেশেন্টের, যেগুলো কোভিড পেশেন্ট প্লাস ডায়াবেটিস, একটা প্রোটোকল মধ্যে একটা জিনিস আছে স্টিরয়েড। কোভিড পেশেন্টে আমরা স্টিরয়েড দেওয়া হয়। এবারে যে পেশেন্টের সুগার অলরেডি অনেকদিন ধরে কন্ট্রোল আছে, ওই ফাস্টিং আপনি ধরুন 80-90 মধ্যে থাকছে আর পিপিটা 140 মধ্যে থাকছে, আর আমরা ফট করে আমরা স্টিরয়েড শুরু করছি, কারণ স্টিরয়েড না দিলে লাংসটা ড্যামেজ করবে। তো আলটিমেটলি আমাকে স্টিরয়েড দিতেই হবে। যদি সুগার বাড়ে তাহলে আমাকে ইনসুলিন দিতে হবে। ওই ক্ষেত্রে পেশেন্টের সুগার আজকে সাপোজ 112-113 আছে, কালকে 300-350 হয়ে যেতে পারে, নেক্সট ডে 400-500 পর্যন্ত চলে যেতে পারে। তো এগুলো হচ্ছে ডায়াবেটিক বেড়ে যাওয়ার একটা রিস্ক আছে। আর একটা গ্রুপ পপুলেশন আছে যাদের কোনোদিন কোনো ডায়াবেটিস ধরাই পড়েনি, আমরা স্টিরয়েড শুরু করেছি, নেক্সট ডে স্টিরয়েড 150, ও সোজা এসে ডক্টরকে চার্জ করবে, ডক্টরকে জিজ্ঞেস করবে যে স্যার আমাকে কি মেডিসিন দিলেন, আমার তো কোনোদিন সুগার ছিল না, আজকে সুগার ধরা পড়ে গেল। ওইটা হচ্ছে ল্যাটেন্ট ডায়াবেটিস। পেশেন্ট হয়তো আগে কোনো টেস্ট করা হয়নি, কিংবা পেশেন্টের সবসময় সুগারটা বর্ডার লাইনে থাকছে, মানে ফাস্টিং সাপোজ 112-120 কাছাকাছি থাকছে, কিংবা পিপিটা 140-50 কাছাকাছি থাকছে, কিন্তু পেশেন্ট কোনোদিন ট্রিটমেন্ট করেনি। তো ওইসব পেশেন্টে যদি আমরা স্টিরয়েড শুরু করছি, ফট করে সুগারটা বেড়ে যাবে আর সুগার ডায়াগনোস হয়ে যাবে। অনেক টাইমে কি হয়েছে, লং টার্ম আমরা যদি কোনো পেশেন্টকে স্টিরয়েড দিচ্ছি, যাদের লাংস অলরেডি অনেক ড্যামেজ আছে, ওদের 1 মাস 1.5 মাস পর্যন্ত স্টিরয়েড অনেক টাইমে দিতে হয়। তো ওইসব পেশেন্টের ডায়াবেটিসটা অনেকদিন পর্যন্ত থেকে যায়, প্লাস আনকন্ট্রোলড ডায়াবেটিসটা অনেকদিন পর্যন্ত থেকে যায়। পেশেন্টকে অনেক টাইমে ট্যাবলেটে কাজ করে না, ইনসুলিনে আসতে হয়। তো এগুলো অনেক কমন, এগুলো জিনিসগুলো এইভাবে কেস আমরা অনেক দেখেছি। দেখুন আলটিমেটলি কোভিড হচ্ছে আপনার জন্য নতুন, আমাদের জন্য নতুন, কারণ আমরা কোনো স্কুল টাইমে কিংবা কলেজ টাইমে আমরা এটা পড়েনি যে কোভিডে এই জিনিস। এটা হচ্ছে আমরা ট্রিটমেন্ট করতে করতে আমরা শিখতে পেরেছি যে এই পেশেন্টের এই ট্রিটমেন্ট করলে এইটা লাভ হবে, এই পেশেন্টের এই সিমটম হতে পারে, এই পেশেন্টের এই জিনিস হতে পারে। একদম, মানে কোভিড ব্যাপারটা যেহেতু নতুন, এটা এখনো আপনাদের এক্সপেরিমেন্টের পর্যায়ে আছে, একটা মিরাকল ডিজিজ, পেশেন্ট টু পেশেন্ট ডিসিশন চেঞ্জ করতে হচ্ছে একদম। এবং ডায়াবেটিস এমন একটা রোগ, যত কটা কোশ্চেনের মধ্যে বুঝতে পারলাম, সব থেকে ভয়ঙ্কর এবং সাইলেন্ট কিলার। আর ডায়াবেটিস আর কোভিড-19 হচ্ছে এটা ব্যাড কম্বিনেশন, ভেরি ব্যাড কম্বিনেশন। যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস আছে আর কোভিড হচ্ছে, ও লাংস ড্যামেজটা খুব তাড়াতাড়ি, কিডনি ফেলিয়ারের চান্সেস খুব বেশি, আর আইসিইউ মানে ওয়ার্ড থেকে আইসিইউ ট্রান্সফারটার চান্সেস আর ভেরি হাই, মানে 2 to 3-4 টাইম বেড়ে যায়। মানে পেশেন্টটা যদি ওয়ার্ডে আছে, তাহলে 2-4 দিন 5 দিনের মধ্যে আইসিইউতে শিফট হয়ে যাওয়ার রিস্ক একটা থাকে। মানে আইসোলেশন ওয়ার্ড থেকে আইসোলেশন আইসিইউতে শিফট হওয়ার একটা রিস্ক থাকে, মানে ওদের তাড়াতাড়ি লাংসগুলো, কিডনিগুলো, লিভার, বাকি অর্গানগুলো ড্যামেজ হওয়ার একটা রিস্ক থাকে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ব্যস্ততম শিডিউলকে বাদ দিয়ে আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের দর্শকরা অনেক রিচ হল, অনেক ইনফরমেশন তারা জানতে পারলো, এবং আমাদের যে এক্সেলস মেডিকেল ইনস্টিটিউট সারা রাজ্যব্যাপী কেন্দ্রীয় সরকারি এনএসডিসি যে প্রকল্প, তার মাধ্যমে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন ধরনের কোর্স করছে, হয়তো আপনি অ্যাওয়্যার আছেন, তো তারাও অনেক কিছু জানতে পারলো। খুব অনেক ধন্যবাদ, নমস্কার আপনাকে অনুষ্ঠানে পেয়ে। নমস্কার, থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করো। অতি অবশ্যই আমাদের শেখার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হেলথ কেয়ার কোর্স রিলেটেড নানান ভিডিওর রেগুলার আপডেটস পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও।